ত্রিপুরার বর্তমান রাজনীতিতে এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছে। সামনে এডিসি নির্বাচন, আর সেই নির্বাচনকে ঘিরেই পাহাড়ের নতুন করে রাজনৈতিক সমীকরণ ঘটছে। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে শাসক ও বিরোধীদের সংঘাত নয়, বরং দুই শাসক শিবিরের দ্বন্দ্ব। রাজ্যে ক্ষমতাসীন জোটে বিজেপি ও তিপ্রামথা শরিক হিসেবে থাকলেও এডিসি নির্বাচনকে ঘিরে দুই দলের যে একটা অস্বস্তির আবহ, সেটা কিন্তু স্পষ্ট। পাহাড়ের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই প্রভাব বিস্তার করে আসছে তিপ্রামথা। তাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি একসময় পাহাড় জুড়ে প্রবল আবেগ তৈরি করেছিল। তিপ্রামথা সেই আবেগকেই সামনে রেখে 2021 সালে এডিসি দখল করেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে দলকে ঘিরে নানান প্রশ্ন ও অভিযোগও সামনে এসেছে। বিজেপি কর্মীদের ওপর দফায় দফায় হামলা ও ভয়ভীতি প্রদর্শনের যে অভিযোগ উঠছে, তাকে কি স্রেফ স্থানীয় স্তরের বিশৃঙ্খলা হিসেবে দেখা হবে, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক কারণ? এডিসি নির্বাচনের প্রাক্কালে জনসমর্থন হারানোর আশঙ্কা থেকে কি এই পেশি শক্তিকে হাতিয়ার করছে মথা নেতৃত্ব? একই সরকার শরিক হয়েও বিজেপি ও তিপ্রামথার মধ্যে আদতে কতটা সমন্বয় রয়েছে বর্তমানে? সরকারের থেকে প্রশাসনিক সুবিধা ভোগ করা সত্ত্বেও কেন বারবার জোট সঙ্গীর সাংগঠনিক কর্মসূচিতে বাধা সৃষ্টি করছে তিপ্রামথা? এই নির্বাচন মূলত পাহাড়ের রাজনৈতিক দিশা নির্ধারণ করবে। তিপ্রামথা কি আবারও প্রমাণ করতে পারবে যে পাহাড়ে তাদের তিপ্রামথাই শেষ কথা, নাকি জোট রাজনীতির নতুন সমীকরণ তৈরি হতে চলেছে এবার? নমস্কার, আমি দীপ্পেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পাহাড়ের তিপ্রামথার রাজনৈতিক অবস্থান এবং শরিক দলের নানান অভিযোগ নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে রয়েছেন তিপ্রামথা মুখপাত্র চন্দ্রকুমার জমাতিয়া। চন্দ্রবাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, স্বাগত সবাইকে। নমস্কার চন্দ্রবাবু, একদম সরাসরি প্রশ্নে আসি আজ, কারণ আজ যখন আমরা তিপ্রামথার বিজেপি যখন বলছি, দুই রাজ্যের আপনারা বিধানসভায় জোটে রয়েছেন, রাজ্য ক্ষমতায় রয়েছেন আপনারা, এখন সেখানে দাঁড়িয়ে বর্তমানে আপনাদের জোটের আদর্শ ও নৈতিকতা নিয়ে গভীর প্রশ্ন উঠছে। আপনারা বিজেপির সাথে একই সরকারের শরিক হিসেবে আছেন, অথচ আপনাদের কর্মীরাই বিজেপিদের ওপর, বিজেপির কর্মী সমর্থকদের ওপর, এমনকি মন্ত্রীর উপস্থিতিতে তাদের বাইক র্যালি আটকে দিচ্ছে। এই দ্বিমুখী নীতি কি সরকারের ভাবমূর্তি নষ্ট করছে না? কারণ সরকারে তো আপনারাও আছেন। যে প্রশ্ন আপনি সেটা করছেন, সেটা তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই, এবং যারা শ্রোতারা আছেন তাদেরকেও আমি স্বাগত এবং ধন্যবাদ জানাই। আপনি যে প্রশ্ন করছেন যে এখন স্থানীয়ভাবে যে ঘটনাগুলো হচ্ছে, এতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সেটা আমাদের কোনোভাবেই কাম্য নয়। তবে আমরা বিশ্বাস করি যে অ্যালায়েন্স পার্টনার হিসাবে আমাদের বিশ্বাস যে আমরা দেশের, রাজ্যের বৃহত্তর স্বার্থে আমরা অ্যালায়েন্স করেছি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট এবং ফর পিসফুল কোএক্সিস্টেন্স অফ দি অ্যালায়েন্স পার্টনার্স। ওকে, এখন আমরা বিশ্বাস করি যে এখনো সময় আছে, এখনো স্কোপ রয়ে গেছে, এখনো সুযোগ রয়ে গেছে জনসাধারণের স্বার্থে মিলেমিশে কাজ করার জন্য। এবং যেটা এখন গ্রাম স্তরে যে ঘটনাগুলো হচ্ছে, এইটা আমার মনে হয় এটা অ্যালায়েন্স ধর্মের পরিপন্থী হতে পারে সামটাইমস, কিন্তু সেটা আমাদের পার্টির তরফ থেকে সেটা সেটা তো আমরা বলি নাই। এটা হয়তো স্থানীয় ক্ষেত্রে, লোকাল লেভেলে সেটা করতে গিয়েছে, এটা হয়তো মাঝে মধ্যে সংঘাত হচ্ছে। ওকে, আপনি বলছেন যে নেতৃত্বরা আপনারা বলে দেননি যে এই ধরনের ঘটনাগুলো হওয়ার জন্য। এখন আপনাদের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার হরণ ও সহিংসতার গুরুতর অভিযোগ উঠছে এবং এটা করা হচ্ছে। এখন বিজেপি কর্মীদের উপর যে দফায় দফায় শারীরিক হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের যে অভিযোগ উঠেছে, তার দায় কি আপনারা এড়াতে পারেন? কারণ আপনি বলছেন নেতৃত্বরা সেখানে অনেক সময় বলে দিচ্ছে না, কিন্তু এই যে গত 21 তারিখ বাইজালবাড়িতে যে ঘটনা হয়েছে, সেখানে আমরা দেখেছি আপনাদের দলের বিধায়ক, উনি নিজে দাঁড়িয়ে থেকে যেটা অভিযোগ এবং ওনার বিরুদ্ধে রয়েছে, উনি সেই বাইক র্যালিতে বাধা দান করেছেন এবং উনি সেখানে মথা কর্মীদের সেখানে প্ররোচনামূলকভাবে সেখানে সেই বাইক র্যালি বা সেই কর্মসূচি পণ্ডু করার জন্য যা করার উনি করেছেন। তো সেই একটা অভিযোগ উঠেছে, সেখানে কি বলবেন তাহলে?
না, বিজেপির তরফ থেকে যে বাইক র্যালি সংগঠিত করতে চেষ্টা করা হয়েছিল, সেটাকে পণ্ড বা সেটাকে বাধা দেওয়ার জন্য সেটা বিষয় না। অনারেবল এমএলএ রঞ্জিত দেববর্মা যেটা বলেছেন যে ওইখানে র্যাপিস্ট একজন ছিল, যেটা মানে অলরেডি ওয়ান্টেড, তাকে অ্যারেস্ট করার জন্য ওরা দাবি উঠেছিল। তো যদি ওইখানে র্যাপিস্ট থেকে থাকে তো ডেফিনেটলি হি শুড হ্যাভ বিন অ্যারেস্টেড। ওকে, হি শুড হ্যাভ বিন অ্যারেস্টেড এন্ড হি শুড হ্যাভ বিন বুকড। ওকে, কিন্তু এখন এটা করতে গিয়েছেরা হয়তো তাদের বিজেপির যে র্যালি সংগঠিত করার কথা ছিল সেটা হয়তো একটু ব্যাঘাত করতে পারে, কারণ ওইখানে বিজেপির তরফ থেকে মন্ত্রী ছিলেন, অথরিটি ছিলেন, তো তার কাছে তিপ্রামাথার এমএলএ এর তরফ থেকে দাবি করা হয়েছিল যে সেখানে একজন র্যাপিস্ট এখানে কে শেল্টার দেওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে না, সেটাকে অ্যারেস্ট করার জন্য দাবি করা হয়েছিল। ওকে, এখন প্রশ্নটা সেখানে উঠছে চন্দ্রবাবু, যে এই যে দাবিটা একজন এমএলএ নিজে যদি এরকম ভাবে রাস্তায় নেমে দাবি করেন, তাহলে এটা কি প্রমাণ করে? সেই এমএলএ, যে এমএলএ সরকারের মানে যার দল সরকারে রয়েছে, আপনারা সরকারে রয়েছেন, ক্ষমতায় রয়েছেন, তাহলে আইন প্রশাসন সব আপনাদের হাতেই রয়েছে। এখন সে জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি এভাবে, যেটা আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখেছি যে মব ভায়োলেন্স টাইপের, এরকম ভাবে যদি কাউকে গ্রেপ্তারও করতে হয়, তাহলে সেটা একটা সঠিক প্রসিজার রয়েছে, কিভাবে কাকে ক্রিমিনালসদের গ্রেপ্তার করবে, পুলিশ কিভাবে ইনভেস্টিগেট করবে, তারপর আইন সেখানে তারপর আইনের মতো কাজ করবে। সে জায়গায় দাঁড়িয়ে মানুষকে নিয়ে গিয়ে কোনো একটা অন্য একটা রাজনৈতিক দলের কর্মসূচি পালনে বাধা দেওয়াটা কি, মানে এটা কি গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে পড়ে বলে আপনারা মনে করেন? এটা কোনো ট্রেন্ড সেট হয়ে যাবে না তো আগামী? আমরা তো জাস্টিসের কথা বলছি, আমরা তো ন্যায় বিচারের কথা বলছি। এখন ওইখানে যদি অ্যাকিউজড পারসন, র্যাপিস্ট বলে অ্যাকিউজড পারসন যদি থেকে থাকে এবং ওইখানে যদি কতিপয় লোক যদি তাকে শেল্টার দিয়ে থাকে, সেটাকে অ্যারেস্ট করার জন্য দাবি উঠেছিল, তো সেটা দাবি করতে, দাবি তো অবশ্যই করতেই পারে, দাবিটা করাটা খুবই স্বাভাবিক, কিন্তু দাবি করার ধরনটা নিয়ে আমাদের প্রশ্ন, আমাদের সংবাদ মাধ্যমের প্রশ্ন এটাই যে আপনারা যে দলের বিরুদ্ধে, যে কোনো কর্মীর বিরুদ্ধে, কার বিরুদ্ধে দাবি করছেন সেখানে আমার দেখার বিষয় না। যদি আপনারা যদি এরকম দাবি থেকেও থাকে, এমএলএ সাহেব নিজে রাস্তায় নেমে দাবি করছেন না, এমএলএ তাহলে কি আইন প্রশাসনের হাত উপরে কি আর কোন রকমের বিশ্বাস রাখছেন? এমএলএ মানে কি? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, জনপ্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে যদি সে পাবলিকের চোখে যদি অ্যাকিউজড হয়ে থাকে, র্যাপিস্ট হয়ে থাকে, যদি পাবলিক বলছে যে এখানে র্যাপিস্ট রয়েছে, এখানে অ্যাকিউজড পারসন রয়েছে, এখন যেহেতু সে একজন মাননীয় জনপ্রতিনিধি, তো পাবলিক স্বার্থে, ফর দি ইন্টারেস্ট অফ দ্য পাবলিক, জাস্টিসের জন্য সে দাবি করতেই পারে। এমএলএ বলে যে করতে পারবে না এমন তো কোনো কথা নয়। না, নিশ্চয়ই এমএলএ বলে তো ওনাকে আরো বেশি করে করতে হবে, একদম ওনার একটা কর্তব্য হয়ে দাঁড়ায় সেটা করা। কিন্তু আমাদের প্রশ্নটা সেটাই ছিল যে উনি দাবি করতে পারেন, এবং দাবি করাটা এবং যে কথাটা প্রসিজারটা পুলিশকে বলা বা পুলিশ সেটা ভূমিকা নেওয়া, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তায় নেমে যদি এরকম কোন ধরনের ঘটনা হয়, তখন কি সেটা কোনো একটা ট্রেন্ড সেট হয়ে যাবে না তো আগামী দিনে যে রাজ্যে? না, এরকম ভাবে উনি তো করতে না পেরে, মানে আপনাদের কর্মীরা এখন পেশি শক্তি বা গায়ের জোরের পথ বেছে নিয়েছে, মানে এটা কি আপনারা সমর্থন করছেন? করার কথা সেটা আমরা করছি। আমরা বিশ্বাস করি ইন পিস, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর জন্য আমরা কথা বলছি। এখানেও আমরা বক্তব্য রেখেছি যে এখন শুন আফটার অ্যানাউন্সমেন্ট অফ দি ইলেকশন, এখন যখন মডেল কোড অফ কন্ডাক্ট এন্ড ফোর্স হবে, তখন যাতে ইলেকশন বাই অল দি সবাই কমপ্লাই করে। সেগুলো তো অবশ্যই যখন নির্বাচন ঘোষণা হবে, দিনক্ষণ ঘোষণা হবে, সেগুলো মডেল কোড অফ কন্ডাক্ট সবগুলো ঠিকভাবে পালন হচ্ছে কিনা সেটা অবশ্যই আইনও দেখবে, প্রশাসন দেখবে, ইলেকশন কমিশন দেখবে, এবং সেটা আমরা অবশ্যই নজর রাখবো। কিন্তু এখন যে কথাগুলো উঠছে, মানে সেই জায়গাগুলোতে আমি ঘুরে ফিরে আসছি, যেগুলো মানুষের মুখে মুখে এই মুহূর্তে বলছে, বিশেষ করে পাহাড়ে কান রাখলে এই গুঞ্জনগুলো শোনা যায়, যে আগামী এডিসি নির্বাচন, যেটা আসন্ন নির্বাচন, সেখানে মানে আপনারা জনসমর্থন হারানোর ভয়ে কি মানে আপনাদের নিচুস্থলে কর্মীরা এই ধরনের আক্রমণাত্মক পথ বেছে নিচ্ছে, যে অন্যান্য রাজনৈতিক দলের কর্মী বা সভা বা কর্মসূচি, সেটা যেখানে হোক, সেটা সিমনা হোক, মান্দাই হোক, খুমলুং হোক, চরিলাম হোক, কাঞ্চনপুর হোক, যেখানেই হোক, মানে বাজলবাড়ি হোক,
যে কোনো কর্মসূচি হোক, সেক্ষেত্রে বিশেষ করে আপনাদের শরিকি দলের কোনো ধরনের কর্মসূচি হলেই বাধাপ্রাপ্ত হচ্ছে, তাও তিপ্রামথার কর্মী সমর্থকদের দ্বারা, সেটা মানে বিজেপিকে এখন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেল, মানে জোট সঙ্গী থেকে বেশি? না, আমরা তিপ্রামথার পার্টির তরফ থেকে আমি বলতে চাই যে আমরা জনসমর্থন হারানোর কোনো প্রশ্নই ওঠে না। আমরা আগামী এডিসি ইলেকশনটাকে আমরা ইলেকশনে যাতে আমরা জিততে পারি তার জন্য আমরা সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছি। যেমন আমাদের বুথ লেভেলে কমিটি হয়ে গেছে, তারপরে বিসি লেভেলে রিজনাল কমিটি হয়ে গেছে, কনস্টিটিউয়েন্সি লেভেলে ইলেকশন কমিটি, ইলেকশন মনিটরিং কমিটি হয়ে গেছে, এবং সমস্ত বিএলএ এবং যে প্রাইমারি কমিটি এবং রিজনাল কমিটি মেম্বারদেরকে নিয়ে আমরা অলরেডি দফায় দফায় আমরা মিটিং করেছি। এবং আজকে যদি আমরা দেখি যে বিশেষ করে পাহাড় মানেই তো তিপ্রাসা মানেই তো মহারাজা, আমি বলবো মহারাজা আওয়াজ তুলেছেন যে থানচা হয়েছে এরা, এখন নিজের সমাজের অধিকারটাকে অর্জন করার জন্য, পাওয়ার জন্য আমরা সবাই একবদ্ধ হয়ে লড়তে হবে। এবং পাহাড়ে যদি আজকে আমরা দেখি 90% এখন তিপ্রামথাকে সমর্থন করছে। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে আমরা জনসমর্থন হারানোর ভয়ে এগুলা করছি, জনসমর্থন হারানোর কোনো প্রশ্নই ওঠে না। এটা আমার বক্তব্য নয়, এটা পাহাড়ে কান রাখলে কিন্তু পাহাড়ের মানুষ কিন্তু গুঞ্জন করছে। পাহাড়ের চায়ের দোকান বলুন, পাহাড়ের বিভিন্ন যেখানে মানুষ বসে কথা বলছে একসঙ্গে, সেখানে বসলে কিন্তু এই কথাগুলো শোনা যাচ্ছে। তাহলে কি এই কারণে কি এরকম হচ্ছে? তাহলে সেটা জানতে চাইছে মানুষ। আমার মনে হয় না এটা ঠিক আছে, এবং যারা বিরোধী দলে আছেন হয়তো তারা এই মন্তব্য করতে পারেন। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে আমরা তিপ্রামথা পলিটিক্যাল পার্টি আগামী 2026 আগামী এডিসি ইলেকশনে আমরা মেজরিটি নিয়ে আমরা ক্ষমতায় আসবো। ওকে, সেটা আপনাদের আশা আছে। আপনি বলছেন যে আপনাদের বুথ লেভেল কমিটি বলুন বা আপনাদের বিসি লেভেলের কমিটি বলুন, সব ধরনের কমিটি হয়ে গেছে, আপনাদের সংগঠন আপনারা তৈরি করে নিয়েছেন। এখন অনেকে আবার এই ধরনের কথাও বলছে যে এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এগুলো আপনারা নেতৃত্বরা বলে দেন না, নিচু স্তলার কর্মী সমর্থকরা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে ফেলে মাঝে মধ্যে। তো তাহলে কি আমরা এটা ধরে নেব যে নেতৃত্বের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তিপ্রামথার এই যে বাকি যে ওপরতলার নির্দেশই মানছে না নিচুস্তলার কর্মী সমর্থকরা, বা নিচুস্তলার নেতৃত্বরা যারা আছে তারা ওপরের নেতৃত্বদের কমান্ড মানছে না? না, এরকম কোনো ঘটনা নেই যে উপর থেকে যারা নির্দেশ দিচ্ছেন তাদের নির্দেশ মানছে না, এরকম কোনো ঘটনা নেই। এখন লোকালি যখন দেখছে যে তাদের হয়তো এরকম তাদের মতো খাপ খাচ্ছে না, হয়তো সেখানে একটু কথা কাটাকাটি হতে পারে, একটু ডিসপিউট তো দেখা দিতেই পারে। ওকে, অন দ্য লং রান চন্দ্রবাবু, এই যে মানে একটা ধরুন দ্বিচারিতা, মানে আপনারা রাজ্য সরকারের সঙ্গে রয়েছেন, আপনারা ক্ষমতায় রয়েছেন, সেখানে বিজেপির সঙ্গে আপনাদের জোট রয়েছে, অথচ সেই বিজেপি দলই যখন কোনো কর্মসূচি বা সভা করতে যাচ্ছে পাহাড়ের বুকে, সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে তিপ্রামথা সমর্থকদের দ্বারা। তো এখন সেখানে আপনাদেরই বা সমর্থন যারা করছে বা আপনাদের দুই দলের যারা সমর্থকরা রয়েছে, তাদের মধ্যে কি একটা ভুল মেসেজ যাচ্ছে না, বা একটা বিপজ্জনক নজির কি এটা সৃষ্টি হচ্ছে না যে শরিক দলের মধ্যে এত একটা বিরাট বড় সংঘাত, যেটা প্রকাশ্যে এখন ছবিটা ভাসছে? যেভাবে আপনারা দেখছেন বা লোকে বলছে, ঠিক এইরকম বড় ধরনের সংঘাত ঘটছে এরকম তো কোনো ব্যাপার নেই, এরকম কোনো না। সংঘাত শুধু আমি ফিজিক্যালি কথা বলছি না, শুধু বলছি না, আমরা মুখেও তো সংঘাত দেখছি, মানে মুখে মুখে বক্তব্য একে অপরের বিরুদ্ধে, সেটা উপরের তলায় হোক বা নিচু তলায় হোক, বিভিন্নভাবে বক্তব্য চলছে। আমাদের যে বক্তব্য রাখার জন্য বা আমাদের যে ইন্টারেস্ট বা রাইটস, এটাকে প্রোটেকশন করার জন্য এটা তো বলতেই পারে, এটা তো সবার ভাগ অধিকার রয়েছে, রাইট টু স্পিচ রয়েছে। না, তাতে কি মানে সমর্থকরা তারা কি বিভ্রান্ত হচ্ছেন না যে আরে এরা তো একই সঙ্গে আছে? না, এখানে বিভ্রান্ত হওয়ার কি আছে? আমরা তো এখনো বিশ্বাস করি যে কন্ডিশনে আন্ডার করা হয়েছে, অ্যালায়েন্স করা হয়েছে, সেটা এখনো ফুলফিল হওয়ার সুযোগ রয়ে গেছে। আচ্ছা, সেটা আমরা বিশ্বাস করি, এবং তার জন্য তো এখন অ্যালায়েন্স এখনো আছে। ওকে, এখন আসলে রাজনীতির সব কথাই এখন গিয়ে বা সব রাস্তাই শেষ হচ্ছে পাহাড়ে গিয়ে।
যেহেতু সামনেই এডিসি নির্বাচন। এখন এডিসি নির্বাচনে 28টি আসনেই একা লড়ার কথা বলছে আপনাদের শরিক বিজেপি, একা লড়াই করবে বলে বলছে। তো আপনারা কি জোটের দরজা খোলা রাখছেন, না আপনারাও একা লড়াই করবেন 28টি সিটে? জোটের দরজা তো এখনো বন্ধ হয়নি, কিন্তু এটা সময় কথা বলবে, সময় আসলে পরে সেটা কথা বলবে। এখন 28টার মধ্যে 28টাতেই লড়বে সেটা তো বিজেপি বলছে, আমরা তো এখনো বলিনি। ওরা বলছে দেখে আমাদেরকেও বলতে হয়েছে, যদি ওরা 28টাতে 28টা যদি লড়ে, আমরাও 28টাতে 28টা লড়ার আমরাও প্রস্তুত আছি। আচ্ছা, ওকে। আমরা দেখেছি আপনারা আইপিএফটি কে আগেও মানে আহ্বান করেছিলেন একসঙ্গে লড়াই করার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিজেপি 28টি আসনে লড়াই করে, আপনারা কি আইপিএফটি বা অন্যান্য যে রাজনৈতিক দল আছে ত্রিপুরা রাজ্যে, তাদের জন্য কি দরজা খোলা রাখবেন? আমরা আইপিএফটিকে তো আমরা এখনো আমন্ত্রণ জানাচ্ছি হাত মেলানোর জন্য। এখন ইট ইজ আপ টু দি আইপিএফটি, এখন ওনারা হাত মেলাবেন কিনা, অ্যালায়েন্স করবেন কিনা, তার জন্য এখন দরজা তো এখনো বন্ধ হয়নি। আচ্ছা, এবং এটা সময় আসলে পরে বোঝা যাবে, সময় বলবে এটা আট হবে কিনা। ওকে। অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরা যদি, আপনি আইপিএফটির সঙ্গে অবশ্যই বলছেন তাদের কথা, তাদেরকে আপনারা আহ্বানও করেছেন, কিন্তু রাজ্যে অন্যান্য যারা বিরোধী আসনে রয়েছে এই মুহূর্তে, সেই সব রাজনৈতিক দলের সঙ্গেও কি আপনারা কোনোভাবে সমঝোতার বলুন বা আতাতের বলুন, জোটের কোনো দরজা খোলা রাখছেন এডিসি নির্বাচনে? এখন ইস্যু ভিত্তিক আলোচনা করে যদি আমাদের যে ইস্যু আছে, আমাদের যে ডিমান্ড আছে, ওরা যদি সমর্থন করে থাকে, তাইলে পরে তো কমন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হয়তো হতেই পারে, কিন্তু এখন পর্যন্ত সেরকম আমরা সম্ভাবনা দেখছি না। ওকে। এখন আপনাদের এই যে যদি বিজেপি যদি 28টি আসনে লড়াই করে, আপনারা যদি একা হোক বা অন্য কারোর সঙ্গে জোট বেঁধে হোক, আতাত করে হোক, যদি লড়াই করেন, তাহলে এখানে এই দুই দলের আলাদাভাবে লড়াই করাটাকে মানে ভোটে, মানে আপনাদের জোটের যে ভবিষ্যৎ, ওই রাজ্য স্তরে যে জোটের যে ভবিষ্যৎ, তার উপর কি প্রভাব ফেলবে না? মানে এটাতে কি মানুষ কি ভাববে না, যে বিভ্রান্ত হবে না যে এরা রাজ্য স্তরে সরকার চালাচ্ছে একসঙ্গে, অথচ এডিসিতে আলাদা লড়াই করছে? তাতে কি আপনাদের কোনো সমস্যা মানে হতে পারে বলে মনে করেন, মানে সমর্থনের সমস্যা? এখন যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যুদ্ধ হয়েছিল, এখনো সেই কন্ডিশনটা বা আমাদের দাবি দাওয়াটাকে ফুলফিল যদি করে, সেই জোটটা কন্টিনিউ করতেই পারে। এবং যদি না হয়, তাহলে পরে সময় আসলে পরে হয়তো সময় এট দ্য টাইম অফ টাইমলি সিদ্ধান্ত নেওয়া হবে, এবং টাইম উইল টেল আস ওয়েদার উই উইল কন্টিনিউ ফর অ্যালায়েন্স অর নট। আচ্ছা, মানে এটা আপনারা এই রাজ্য স্তরে যে অ্যালায়েন্সে রয়েছেন, তা নির্ভর করছে আপনাদের দাবিগুলো পূরণ হচ্ছে কিনা তার উপর। ডেফিনেটলি আমরা এখন ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট করা হয়েছিল, সেই ট্রাইপার্টাইট এগ্রিমেন্টের একটা শর্ত তো এখনো ওরা ফুলফিল করে না, যদিও বলেন নাই যে এখনো ওরা ফুলফিল করবেন না। যদি ওরা করে দেয়, তাহলে পরে জোট কন্টিনিউ হতে পারে। যদি না হয়, তাহলে পরে টাইম উইল টেল আস whether to continue alliance or not. ওকে, তাহলে আপনারা সেই আপনাদের অ্যালায়েন্সটা একটা দাবির, এই যে আপনাদের দাবির ওপর ভিত্তি করে এই অ্যালায়েন্স আপনারা করেছেন, এবং এই দাবি যদি পূরণ না করে, তাহলে ওদের ভবিষ্যতে আপনারা আরো কিছুদিন অপেক্ষা করবেন, তারপর হয়তো অ্যালায়েন্স থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আপনি বলছেন থাকতে পারে। সময় এখনো রয়েছে, সময় মধ্যে সেটা সিদ্ধান্ত আমরা নেব। ওকে, সময় নিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। এখন বিজেপির বিভিন্ন যোগদান কর্মসূচিতে আমরা যে প্রচুর তিপ্রাসা ভোটাররা দলে দলে বিজেপিতে যোগ দিতে আমরা দেখছি, বিভিন্নভাবে নিউজ হচ্ছে, আমরা সেই খবর উঠে আসছে আমাদের কাছে। এখন রাজনৈতিক মহল বলছে পাহাড় তিপ্রামথা থেকে মুখ সরিয়ে নিচ্ছে। এখন কি বলবেন এই জায়গাটাতে? আপনাদের কি মনে হয়, এই যে বিজেপির বিভিন্ন যোগদান সভাতে মানুষ দলে দলে বিজেপিতে যোগদান করছে বলে কি বাধা দান হচ্ছে এখন বেশি? না, যোগদান তো এখন তিপ্রামথা পার্টিতেও সিপিএম থেকে ছেড়ে, বিজেপি থেকে ছেড়ে, কংগ্রেস থেকে ছেড়ে যোগদান দিচ্ছে। আমরা দেখছি আমাদের দলেই সমস্ত পার্টি থেকে ধীরে ধীরে দল ত্যাগ করে আমাদের পার্টিতে যোগদান করছে। এখন মাঝে মধ্যে আমরা শুনি, দেখছি যে বিজেপিতেও যোগদান করছে। এটা আমাদের যে ফিল্ড লেভেল থেকে যে রিপোর্ট আছে, এটা মোস্টলি ফেক জয়েনিং করানো হচ্ছে তাদেরকে প্রলোভন দেখিয়ে। আচ্ছা, তো সেটা হতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস আছে যে এট দ্য টাইম অফ ইলেকশন ওরা তিপ্রামথাকেই ভোট দেবে। ওকে, আপনাদের তিপ্রামথাকে ভোট দেবে, এই আত্মবিশ্বাসটা কি করে আপনাদের আসে, মানে কোন শর্তে আসে? আপনারা
কারণ একটা জিনিস হচ্ছে যে মানুষ কি দেখে ভোট দেয়, বিশেষ করে এডিসির মানুষ কি দেখে ভোট দেয় সে নিয়ে আমরা অনেকবার বোঝার চেষ্টা করেছিলাম যে মানুষ হয়তো উন্নয়নের নিরিখে ভোট দেয়, মানুষ তাদের যে মৌলিক যে চাহিদাগুলো, সুযোগ সুবিধাগুলো, যেসব চাহিদার জন্য আপনারা দাবি তুলছেন তার জন্য মানুষ ভোট দেয়। এখন আপনাদের বিশ্বাসটা কোন জায়গায়, মানুষ কেন আপনাদের ভোট দেবে? সেটা তো একটু ইতিহাস বলছে ত্রিপুরা রাজ্যে যে রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি, আমরা দেখছি যে যে জনজাতি অংশের লোক আছে বা ইন্ডিজিনাস পিপল অফ ত্রিপুরা, they have been participating in politics since 1949. আচ্ছা, তখন থেকে ন্যাশনাল পার্টি, কংগ্রেস পার্টি, ন্যাশনাল পার্টি, কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল পার্টি, বিজেপি সরকার গঠন করেছে। এখন আপনি যেটা বলছেন মৌলিক যে বিষয়টা, মৌলিক অধিকার, এখানে যারা ইন্ডিজিনাস লোক রয়েছে বা ইন্ডিজিনাস হারাও যারা এখানে অনেক বছর ধরে আছে, পূর্বপুরুষ থেকে আরম্ভ করে এখানে নন ইন্ডিজিনাস পিপল, তাদের যে মৌলিক অধিকার রয়েছে, সে ফর এক্সাম্পল ল্যান্ড রাইটস, এখন বিশেষ করে জনজাতি এলাকাতে, বিশেষ করে এডিসি এলাকাতে যে ল্যান্ড রাইটস পাওয়ার কথা, ল্যান্ড অ্যালটমেন্ট পাওয়ার কথা, সেটা তো দেওয়া হচ্ছে না। এখন TLR-LR অ্যাক্টে, গত ইন্টারভিউতে আমি বলেছিলাম, ত্রিপুরা রাজ্যে TLR-LR অ্যাক্ট আছে, ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1960, এবং এটার ল্যান্ড অ্যালটমেন্ট রুলস রয়েছে। সেখানে বলা হচ্ছে যে যারা ল্যান্ডলেস আছে, যারা ভূমিহীন, যারা হোমলেস, গৃহহীন, বুথলেস, উভয়হীন যারা, তাদেরকে প্রায়োরিটি দিয়ে ল্যান্ড অ্যালটমেন্ট দেওয়া হবে, এবং আপ টু 1 স্ট্যান্ডার্ড হেক্টর তাদেরকে ল্যান্ড অ্যালটমেন্ট দেওয়া যেতে পারে। এটা ল্যান্ড অ্যালটমেন্ট রুলস এর কথা বলছে। এখন সে রেভিনিউ ডিপার্টমেন্টে, তহসিল লেভেলে, SDM অফিসে এখন সেই রেজিস্টারগুলো মেনটেন করা হচ্ছে যে কারা ল্যান্ডলেস, কারা হোমলেস, কারা বুথলেস। এই রেজিস্টার অনুসারে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে ল্যান্ড অ্যালটমেন্ট দেওয়ার কথা। এখন আমরা দেখছি যে বিশেষ করে এডিসি এলাকাতে এই যে 68% অফ দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া, এখন এখানে আছে প্রায় 14 লক্ষ লোক আছে। এই যে 14 লক্ষ লোক আছে, লোক বলা হচ্ছে সেখানে আছে এই প্রায় 68% বা 70% যে এরিয়া হচ্ছে 68% অফ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া, পপুলেশন 30%, আর পপুলেশনের 35%। ওকে, 35%, টোটাল পপুলেশনের 35% এডিসি এলাকাতে থাকছে। ওকে, পুরা সেই পরম্পরা থেকে এখানে রয়েছে ভিলেজ, তাদের যে হোমস্টিড ল্যান্ড, যে মানে হোমস্টিড ল্যান্ড, বাড়ির যে জায়গা, সেটাও তো এখনো ল্যান্ড অ্যালটমেন্ট পায়নি। সেই ক্ষেত্রে তাদের যে ইন্টারেস্ট, এটাকে রক্ষা করার জন্য তো এডিসি তৈরি করা হয়েছে। এডিসি, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা যে এস্টাবলিশমেন্ট হয়েছে ইন 1985, এটার মেইন অবজেক্টিভ হচ্ছে যে তাদের ইন্টারেস্টটাকে সেফগার্ড করে, তাদের কালচার, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের যে কাস্টমটাকে ডেভেলপমেন্ট করে মেইন স্ট্রিমের সঙ্গে যুক্ত করা। এখন দেখা গেছে যে এডিসি হ্যাজ গট দি ল্যান্ড অ্যালটমেন্ট পাওয়ার। এখন আন্ডার দ্য প্রভিশনস অফ 6 শিডিউল প্যারা 3 তে বলা আছে যে এডিসি ক্যান গিভ দি ল্যান্ড অ্যালটমেন্ট টু দি সিটিজেন্স। এখন বলছে যে অ্যালটমেন্ট দিতে গিয়েছে এরা, এডিসি অথরিটি হ্যাজ টু ফ্রেম দ্য রুলস, ল্যান্ড অ্যালটমেন্ট রুলস। এই রুলসটাকে গভর্নরের অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাকর্ডিংলি ইন 1997, ইন 2006 এবং 2022-তে ল্যান্ড অ্যালটমেন্ট রুলস বানানো হয়েছে ইন কনসালটেশন উইথ দ্য স্টেট রেভিনিউ ডিপার্টমেন্ট। এবং এটা ল্যান্ড অ্যালটমেন্ট রুলস বানিয়ে এডিসি কাউন্সিল এটাকে পাস করে এখানে গভর্নরের কাছে থ্রু স্টেট গভর্নমেন্ট এটাকে জমা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সেটা অ্যাপ্রুভাল দেওয়া হয়নি, যার ফলে এডিসি এখন ল্যান্ড অ্যালটমেন্ট দিতে পারছে না। তার মানে কি, যে এডিসি তো একটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন এবং তার কনস্টিটিউশনাল পাওয়ার রয়ে গেছে, সেইটাকে স্টেট গভর্নমেন্ট তথা টাইম টু টাইম, বিশেষ করে সে কংগ্রেস গভর্নমেন্ট থেকে আরম্ভ করে CPM গভর্নমেন্ট এবং বিজেপি গভর্নমেন্ট, এইটাকে এম্পাওয়ার করছে না এডিসি কে। এবং এটা কনস্টিটিউশনাল রাইটস, কনস্টিটিউশনাল পাওয়ার রয়েছে,
এটা কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে না। ওকে, এবং মানুষ তো এটা দেখছে। আপনি বলছেন স্টেট গভর্নমেন্টের মাধ্যমে গভর্নর কাছে যাচ্ছে, তাহলে স্টেট গভর্নমেন্ট এখানে কোথায় সমস্যা সৃষ্টি করছে? স্টেট গভর্নমেন্ট এটাকে সুপারিশ করতে হবে টু দ্য গভর্নর। ওকে, তো সুপারিশই তো করছে না। ওকে, এখন তার জন্য আমাদের আত্মবিশ্বাস রয়ে গেছে যে এখন পাহাড়ের যে লোক, ইরেসপেক্টিভ অফ এনি কাস্ট ক্রিড, পাহাড়ে যারা আছে তাদের যে ল্যান্ড অ্যালটমেন্ট পাওয়ার কথা, ল্যান্ড রাইটস, এটা জাস্ট ওয়ান অফ দি এক্সাম্পলস। ল্যান্ড রাইটস যে পাওয়ার কথা, এটা তো পাচ্ছে না। কিন্তু আপনি বলছেন তার জন্য পাইনি, কারণ এই মুহূর্তে সঠিক তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। কিন্তু এই যে পাট্টা বিতরণ যে হতো, আমরা পাট্টা বিতরণ হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আরওএফআর অ্যাক্ট, রাইটস অফ আরওএফআর রাইটস অফ ফরেস্ট অ্যাক্ট। এটা হচ্ছে ফরেস্ট রাইটস অ্যাক্ট। এই অ্যাক্ট এটা হচ্ছে 2006-এ। এখানে বলা আছে যে ইন কেস অফ ট্রাইবাল, এটা তো ট্রাইবালদেরকেই ফরেস্ট রাইটস দেওয়া হচ্ছে, রিকগনিশন করা হচ্ছে। একদম, রিকগনিশন অফ ফরেস্ট রাইটস অ্যাক্ট, আরওএফআর, রিকগনিশন অফ ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006। এখানে বলা আছে যে ট্রাইবালরা যদি লাগাতার 3 বছর পর্যন্ত সেখানে অকুপাই করে থাকে, পরে এই ফরেস্ট ল্যান্ডের উপরে তাকে রিকগনাইজ করে তার রাইটস থেকে তাকে ফরেস্ট পাট্টা দেওয়া হবে। এখন সেটা বিষয়, আপনারা এখানে ল্যান্ড রাইটস এর কথা বলছেন, আপনারা ইকোনমিক রাইটস এর কথা বলছেন, আপনারা পলিটিক্যাল রাইটস এর কথা বলছেন, যে এই কথাগুলোই বারবার উঠে এসছে যখন আপনারা ত্রিপাক্ষিক চুক্তির কথা বলা হচ্ছিল, যেগুলো বলছিলেন আপনারা সরকার বা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার সেগুলোকে এখনো ফুলফিল করছে না। এখন মুখ্যমন্ত্রী এডিসির জন্য 6,500 কোটি টাকার যে বরাদ্দর কথা দাবি করেছেন, তাকে আপনারা বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন। এখন রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পে পাহাড়ের মানুষ উপকৃত হচ্ছে বলে দাবি করা হচ্ছে। তো আপনারা কি এটাতে কি মতামত? তাহলে কি সেটা কি করা হচ্ছে? আমি জাস্ট আপনাকে ফ্যাকচুয়াল রিপোর্ট দিচ্ছি। ফ্যাক্ট, ইট ইজ আ ফ্যাক্ট, ফ্যাকচুয়াল রিপোর্ট। এডিসিতে গত 5 বছরে যা বাজেট অ্যাপ্রুভাল হয়েছে এবং কত টাকা দেওয়া হয়েছে সেটা আমি বলতে চাইছি। এই যে বর্তমান আর্থিক বছরে 2025, এটা কার রিপোর্ট? আগে সেটা এডিসির রিপোর্ট। ওকে, 2025-2026 কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কাউন্সিল তথা এডিসি বাজেট পাস করে পাঠানো হয়েছে 1840 কোটি 65 লক্ষ, মানে 1840.65 ক্রোর। এইটার মধ্যে স্টেট অ্যাপ্রুভাল দিয়েছে 860.28 ক্রোর, 860 কোটি 28 লক্ষ মাত্র। এইটার মধ্যে এখন পর্যন্ত, দ্যাট ইজ 4 তারিখ ফেব্রুয়ারি অবধি 642 কোটি 37 লক্ষ টাকা পাঠানো হয়েছে। এখনো গ্যাপ রয়ে গেছে 217.92 ক্রোর এই আর্থিক বছরের জন্য। তাইলে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এই আর্থিক বছরে 6,550 কোটি টাকা দেওয়া হয়েছে। জানি না উনি কোথায় এই ফিগার পেয়েছেন। ওনার মানে বাজেট অ্যাপ্রুভড বাজেটই তো হচ্ছে 660 কোটি। কোথা থেকে আপনার 6,550 কোটি টাকা আসবে? এবং এই করে না 2024-25, 2023-24, 2022-23, 2021-22 প্রত্যেক বছরে গ্যাপ রয়ে গেছে। এই গ্যাপ গত 5 বছরে এখন পর্যন্ত 467 কোটি টাকা গ্যাপ রয়ে গেছে। ওকে, এখন এখানে তো এখানে শুধু আমি বলতে চাইছি না যে এডিসি যেটা বাজেট পাস করে পাঠানো হয়েছে এইটার 100% অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে না। তো আপনারা বলছেন অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে না, এখন সেটা হচ্ছে বিভ্রান্তিটা কোন জায়গায় সৃষ্টি হচ্ছে। আপনারা বলছেন ঠিক আছে, আমি আপনার হিসেবটা বুঝতে পারলাম, আপনি যেটা একটা এক্সাম্পল দিলেন। না এক্সাম্পল না, আপনি একটা উদাহরণ দিলেন, মানে এই বছর একটা হিসাবটা তো বললেন আপনি। 1800 কোটি টাকা আপনি সামথিং বললেন, 1840 কোটি টাকা, সেখানে 860 কোটি টাকা আপনাদের অ্যাপ্রুভ হয়েছে, তার মধ্যে 642 কোটি টাকা আপনারা বলছেন পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আরেকটা কথা আমি বললে এখানে পরিষ্কার করতে চাই, ত্রিপুরা রাজ্যের স্টেট বাজেট হচ্ছে 32,000 কোটি টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন জায়গায় জায়গায় গিয়ে যে উনি 39%, সামটাইমস সামহার হি সেজ 39%, কোথাও কোথাও বলছে 40% দেওয়া হচ্ছে। তো 32,000 কোটি টাকার 39% হলে 12,800 কোটি টাকায়
এই 12,800 কোটি টাকা। না, এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ। আমার একটা প্রশ্ন আছে যে চন্দ্রবাবু, এডিসিতে যাই কাজ হয় হ্যাঁ। বা যাই সরকারি প্রকল্প উন্নয়ন হয় সবই কি এডিসির মাধ্যমে হয়, নাকি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে প্রকল্পগুলো আছে সেগুলো ডাইরেক্টলি হয়? কারণ ধরুন একটা রাস্তা এডিসির ওপর দিয়ে গেছে, সেই রাস্তাটার যদি খরচ হয়ে থাকে সেখানে তো এডিসির মানুষও ব্যবহার করবে রাস্তাটা। এক, যদি কোনো ঘর প্রধানমন্ত্রীর আবাস যোজনায় কোনো ঘর গিয়ে থাকে বা অন্যান্য যে কেন্দ্রীয় প্রকল্পগুলো, রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলোর সুযোগ সুবিধাও তো এডিসির মানুষ পাচ্ছে নাকি পাচ্ছে না? একদম এডিসিটা তো স্টেটের মধ্যেই আছে। আমরা বলছি যে এডিসি হচ্ছে একটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, এবং এখানেও তো অনেক সব লাইন ডিপার্টমেন্ট রয়ে গেছে। এখন লাইন ডিপার্টমেন্ট, এখন স্টেট গভর্নমেন্ট থেকে লাইন ডিপার্টমেন্ট ট্রান্সফার করা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার, ফাংশনারিজ, পাওয়ার্স এন্ড ফাংশনারিজ এখানে ট্রান্সফার করা হয়েছে। এখন এটাকে ফাংশনাল রাখার জন্য যা রিকোয়ার্ড ফান্ড, এটা তো স্টেট গভর্নমেন্ট দেওয়ার কথা এখানে। ওকে, কিন্তু এখন মন্ত্রী বলছেন যে আপনাদের ফান্ড পাঠানো হচ্ছে এবং আপনারা এখানে মানে বিদেশ ঘুরে বেড়াচ্ছে এমডিসিরা, ইএমরা, তো সেখানে এবং স্বজন পোষণ, নিয়োগের অনিয়ম, ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠছে এডিসির বিরুদ্ধে। না, দুর্নীতি কোথাও নেই এখানে। এখানে এখন এডিসিতে যা ডিপার্টমেন্ট রয়ে গেছে, যা স্টাফ রয়ে গেছে, যা অফিসার্স রয়ে গেছে, এটা মনে করেন 50%, অলমোস্ট 50% স্টাফ অফিসার হচ্ছে স্টেট গভর্নমেন্ট থেকে ডেপুটেড, এবং তাদের বেতন ভাতা তো স্টেট গভর্নমেন্ট দিতেই হবে। এবং যারা এডিসি রিক্রুটেড, এডিসি অ্যাপয়েন্টেড যারা স্টাফ রয়েছে, তাদেরকেও তো স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে তাদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখন তো বলা হচ্ছে যারা এডিসি রিক্রুটেড তারা ঠিক করে বেতন পাচ্ছে না, তাদের পেনশন আটকে যাচ্ছে। মানে সেটা আমি বলতে চাইছি। এখন বিশেষ করে যারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, তারা মোস্ট অফ দেম ওয়ার অ্যাপয়েন্টেড ইন দ্য ইয়ার 1980s, লাস্টের দিকে, এবং 1990s এর প্রথম দিকে তাদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছে। এখন তারা 60 বছর পূর্ণ হওয়াতে মোস্ট অফ দেম হ্যাভ রিটায়ার্ড। রিটায়ারমেন্টে যাওয়ার ফলে এখন একসঙ্গে 50 জন 60 জন, এখন টোটাল প্রায় 200-250 জন রিটায়ার্ড এমপ্লয়িজ রয়ে গেছে। তাদেরকে তাদের যে রিটায়ারমেন্ট বেনিফিটটা দিতে হবে। এখানের মধ্যে তাদের লিভ স্যালারি রয়ে গেছে, গ্র্যাচুইটি রয়ে গেছে, কমিউটেশন রয়ে গেছে, তো তাদেরকে আবার যে মান্থলি যেটা পেনশন সেটাকেও দিতে হবে। তো একসঙ্গে তাদেরকে 100 কোটি 150 কোটি টাকা দেওয়ার যে প্রশ্নটা, এটা তো স্টেট গভর্নমেন্ট দিতে হবে একসঙ্গে, যেহেতু ঘাটতি সবসময় ঘাটতি থেকেই যাচ্ছে। বুঝতে পেরেছি। আমরা আসলে এই জায়গাটাতে বিভ্রান্তিটা শুধু আমাদের নয়, এটা আমাদের বিভ্রান্তি মানে হচ্ছে জনসাধারণের বিভ্রান্তি, মানুষ বিভ্রান্ত যে কোন জায়গাটায়। কারণ আপনারা বলছেন স্টেট গভর্নমেন্ট টাকা দেয় না বা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, আর এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বলছে যে আমরা টাকা পাঠাচ্ছি, সেটাকে বিভিন্নভাবে বিভিন্ন খাতে খরচ করা হচ্ছে, যেগুলো মানুষের উন্নয়নের কাজে আসছে না, ব্যক্তিগত স্বার্থে কাজে আসছে। ওকে, আমরা এখানে অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলেছি চন্দ্রবাবু। একটা এই যে অতিরিক্তভাবে পরিচয়ের রাজনীতিতে জোর দিয়ে উন্নয়ন ইস্যুতে কি আপনারা পিছিয়ে পড়ছেন বলে মনে করেন? কারণ আপনারা যখন এডিসি এলাকার কথা বলেন, তো রাজ্য রাজনীতিতে বা সমতলে বা যারা থাকে বা সেখানে এডিসি এলাকাতেও যে অন্যান্য জাতির যারা রয়েছে, সেখানে অতিরিক্তভাবে আপনারা পরিচয়ের রাজনীতি শুধু বারবার আপনারা, কারণ আপনাদের স্লোগানই শুরুতে ছিল পয়লা জাতীয় উলু পার্টি। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় যে অতিরিক্ত এই রাজনীতি মানে পরিচয়ের রাজনীতি করে উন্নয়ন ইস্যুটাকে আপনারা পেছনের সারিতে ঠেলে দিচ্ছেন, মানুষ উন্নয়নের বিষয়তে তীব্রতাকে সমর্থন করছে না? না, আমরাও তো চাইছি উন্নয়ন, আমরাও তো চাইছি ডেভেলপমেন্ট। কারণ এডিসি করার যে মূল অবজেক্টিভ টু ব্রিং ওভারঅল ডেভেলপমেন্ট ইন এডিসি এরিয়াস, ইরেসপেক্টিভ অফ এনি কাস্ট, যারা ওইখানে থাকছে, ইনফ্রাস্ট্রাকচার থেকে ড্রিঙ্কিং ওয়াটার, স্কুল, হেলথ সার্ভিসেস, এটাকে তো ডেভেলপমেন্ট করার বিষয় রয়ে গেছে। এখন এডিসিতে সমস্ত ডিপার্টমেন্ট রয়ে গেছে, 23 ডিপার্টমেন্টস আর দেয়ার। এখন ওই ডিপার্টমেন্টটাকে চালু করে রাখার জন্য ওইখানে যথেষ্ট পরিমাণে ফান্ড দিলে তখনই তো এডিসি ডেভেলপমেন্ট করতে পারবে। তো ডেভেলপমেন্ট করার জন্য তো ফান্ড দিচ্ছে না, তো তার জন্য তো আমরা বলবো যে আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে এডিসিটাকে গলা টিপে স্ট্র্যাঙ্গল, এটা তো ফাইন্যান্সিয়ালি স্ট্র্যাঙ্গল করা হচ্ছে, গলা টিপে শ্বাসরুদ্ধ করে এটাকে ডেভেলপমেন্টের কাজই করতে দিচ্ছে না সে। এখন যদি মানে এই যে মানে করাপশন হচ্ছে ইত্যাদি ইত্যাদি যেটা বলছে, এখন আমি বলতে চাই যে এডিসিতে
সিইউ থেকে আরম্ভ করে, অ্যাডিশনাল সিইউ থেকে আরম্ভ করে, ডেপুটি সিইউ থেকে আরম্ভ করে এখানে অডিটরস, অ্যাকাউন্টস অফিসারও রয়ে গেছে, সব স্টেট গভর্নমেন্টের স্টাফ। এখন টাইম টু টাইম যেই টাকাটা প্লেস করা হচ্ছে স্টেট গভর্নমেন্টের, কেন সেখানে গিয়ে রিভিউ করছে না, কেন এটাকে ভেরিফিকেশন করছে না? টাইম টু টাইম ডেভেলপমেন্ট। এই অভিযোগ চন্দ্রবাবু বরাবরই আমরা শুনে এসেছি, শুধু আজকে নয়, আপনাদের এই আপনাদের জোট সরকারের আমলে নয়, আগের সরকারের আমলে আমরা শুনে এসেছি এডিসি কে টাকা দেওয়া হয় না, কিন্তু এডিসি কে, আর এদিক থেকে রাজ্য সরকার বলছে টাকা দিলে সেটাকে এডিসি সঠিকভাবে খরচ করা হয় না, মানুষের উন্নয়নে কাজ করা হয় না। আমরা সেই তর্কে অন্য একদিন অবশ্যই আপনার সঙ্গে বসবো এবং বিস্তারিত বলছে, আমরা বিভ্রান্ত করার জন্য আমরা বিস্তারিত সেদিন তথ্য নিয়ে আপনার সঙ্গে, আপনি যেমন তথ্য সঙ্গে রেখেছেন, আমরা তথ্য নিয়ে বসে একবার একটু হিসেব করার চেষ্টা করবো যে এডিসিতে কতটুকু ফান্ড যায়, এবং যেই কথা বলা হয় যে এত পার্সেন্ট এডিসির জন্য খরচ হয়, সেই টাকাটা কোন টাকাটা কিভাবে খরচ হয়, সেগুলো আমরা একটু বসে চেষ্টা করবো। আজ একটু অন্য জায়গায় দেখছিলাম, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, যে আসলে এডিসি নির্বাচনে আপনারা কতটা অস্তিত্বের লড়াই হিসেবে এই নির্বাচনকে আপনারা দেখছেন? মানে তীব্রামথা এটাকে কতটা অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে? কেন মানুষ আপনাদের কেন আবার নির্বাচিত করবে বলে আপনারা মানে আশা করছেন? আর আগামী 5 বছরে তীব্রামথার রাজনৈতিক রূপরেখা কি? আপনারা কি শুধু মানে পাহাড় কেন্দ্রিক রাজনীতি করছেন? না, আমরা তো আমরা মানে তীব্রামথা এবং এটা মহারাজের যে আওয়াজ এখন যে তোলা হচ্ছে, যে ধানচা, এবং এটা মানে জনজাতির, যে বিশেষ করে ইন্ডিজিনাস পিপলদের, তাদের যে অধিকার, এটা আমরা তাদের হয়ে আমরা লড়ছি, তাদের হয়ে আমরা কথা বলছি। কারণ অনেক বছর ধরে, ফর দ্য লাস্ট 75 ইয়ার্স, ওরা যে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে, তার জন্য তাদের হয়ে কথা বলছি। এখন শুধু 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 ইন্ডিজিনাস পিপল না, তাদের হয়ে তো সবাই কথা বলেছে, টিউজিএস বলেছে, আইএনপিটি বলেছে, এবং মজার বিষয় আমি আপনাকে শেয়ার করতে চাই যে সবাই বলছে এডিসি কে এম্পাওয়ারমেন্ট করতে হবে। কংগ্রেস বলছে, সিপিএম বলছে, বিজেপি বলছে যে এম্পাওয়ারমেন্ট অফ এডিসি, এডিসি কে ক্ষমতায়ন করতে হবে। এখন আপনি সব আমলেই দেখেন কোথায় কোথায় এম্পাওয়ারমেন্ট করা হচ্ছে। এখন বাজেটেই তো অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে না, এখন সমস্ত বিলগুলা পেন্ডিং হয়ে আছে স্টেট গভর্নমেন্টের কাছে। ওকে, আমরা অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। তাহলে মানে আপনারা, মানুষ আশা করছেন যে আপনারা 2026 নির্বাচনে আবার এডিসি দখল করবেন, এবং সে বিষয়ে এখনো নির্বাচন ঘোষণা হয়নি, তবে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা আমরা বসবো আবারও। যেমন আপনি এডিসির ফান্ডের কথা বলছেন, ঠিক তেমনি এডিসিতে কি কি বিগত 5 বছরে কোন কোন জায়গায় উন্নয়নে কি কি কাজ হয়েছে, সেই হিসেবগুলো অবশ্যই আপনাদের সঙ্গে বসে আমরা করব। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ চন্দ্রবাবু, সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক বন্ধুরা, এডিসি নির্বাচন যতই রাজনৈতিক সমীকরণের লড়াই হোক না কেন, পাহাড়ের সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন রাজনীতি নয়, উন্নয়ন। পরিচয়, স্বশাসন, চুক্তি, জোট সবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলোর চূড়ান্ত মূল্যায়ন হবে তখনই যখন তার প্রতিফলন দেখা যাবে মানুষের দৈনন্দিন জীবনে। পাহাড়ের মানুষ উন্নয়নের স্পষ্ট রূপরেখা দেখতে চান, আর এখন উন্নয়ন যা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলের জীবনমান উন্নত করবে। তো রাজনীতি থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু তার আগে দরকার ঐক্যবদ্ধ প্রয়াস। কারণ শেষ পর্যন্ত পাহাড়ের ভবিষ্যৎ নির্ভর করবে কে কত জোরে স্লোগান দিল তার উপর নয়, কিন্তু বরং কে কতটা বাস্তব পরিবর্তন আনতে পারলো তার উপর। আমরা নজর রেখেছি পাহাড়ের রাজনীতির সব খবরে। আপনারা সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।